বেরাজ, আব্বাজান তো আর নেই, এখন আমাদের ভাগ বাটোয়ারা করে নেওয়া উচিত। কিন্তু ভাইজান, আব্বাজানের তো সবেই ইন্তেকাল হলো, আর এইসব কি? আমরা কি আবার একসাথে থাকতে পারি না? না না বিরাজ, এখন আমরা আর একসাথে থাকতে পারি না। কিন্তু ভাইজান, কিন্তু টিন্তু না বিরাজ, এই দেখো, এই বক্সের কাগজে টুকরো ভরা আছে, যাতে ভাগের জমি লেখা আছে। এর থেকে একটা কাগজ তুলে নাও, জমির অংশ লেখা আছে। এখন যেমন তোমার কপাল তেমন জমি পাবে। ঠিক আছে ভাইজান, যেমনই আপনার ইচ্ছা। বিরাজ বয়াম থেকে একটি কাগজ বের করে নেয়। বিরাজ কাগজ খুলে দেখল সে যে তার ভাগ জমি এসেছে অনুর্বর জমি, একটি পুরনো ঘর যার ছাদ ভাঙাচোরা আর জায়গায় জায়গায় ফাটল। আমাদের ভাগে তো কেবল অনুর্বর জমি আর ভাঙ্গা ঘর এসেছে, এটা তো বেইমানি। আপনাদের ভাগে নতুন বাড়ি আর উর্বর জমি, ভাই সাহেব, এটা তো ঘোর জুলুম, তাই না? দেখো রুমিজা, এতে আমি কি করব? এটা তো তোমার কপাল। বিরাজই তো কাগজ তুলেছিল, আমি কোনো বেইমানি করিনি। রুমেজা হতাশ হয়ে গেল। দুজন স্বামী স্ত্রী সেখান থেকে চলে গেল। বাহ বাহ, কি ভাগ্য আমাদের! ভাগ্য না ভাগ্য কিছুই না জিনাত, এটা আমার চালাকি। আমি তো আগে থেকেই ওতে কেবল অনুর্বর জমি লিখে রেখেছিলাম। কিন্তু জিনাত, সব তো ভাগ করে নিলাম, কিন্তু এই গরু কি হবে? এতে কিভাবে চালাকি দেখাবো? এটা তো আপনি আমার উপর ছেড়ে দিন, আমি কি আপনার চেয়ে কম নাকি? হ্যাঁ, তুমি তো শেষ পর্যন্ত কার স্ত্রী? হা 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 হা। সুলেমানের স্ত্রী গরু ভাগ বাটোরাই করে দিল। বিরাজকে গরুর মুখের দিকের অংশ, নিজের দুধের দিকের অংশ নিল। খা ঝুমুরি, ও আমার ঝুমুরি, দেখো দেখো, আমি তোর জন্য নতুন ঘাস নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়ান, খুব খাওয়ান। আপনি ওকে খাওয়াই খাওয়াইয়ে মোটাসোটা করে দিন, আর এই গরু আপনার ভাই সাহেবকে মোটাসোটা করে দেবে। কেউ এত ব্যাকুব হয় নাকি? বিরাজ সারাদিন রুমিজার বকুনি শুনত। পরের দিন বিরাজ তার খেতে গেল। বিরাজ সারাদিন খেতে কাজ করে, কিন্তু পাথরের মাটি এক চুলও নড়ে না। আরে বাপরে, এই মাটি তো আমাকে ক্লান্ত করে ফেললো। সারাদিন কাজ করি, কিন্তু মাটি তো খোঁড়ার নামই নিচ্ছে না। এমন চললে আমার ঘরে অকাল নেমে আসবে। না না না, আমি এমন হতে দেব না। আমাকে আরো পরিশ্রম করতে হবে। চল বিরাজ, কাজে লেগে পড়ি। অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিরাজ কোদাল তুলে ঘরের দিকে রওনা হলো। বিরাজ আধা রাস্তা চলছিল, তখন বৃষ্টি শুরু হয়ে গেল। বিরাজ বৃষ্টি থেকে বাঁচতে ঘরে পৌঁছালো। রমিজা, কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না কেঁদে আর কি করব বিরাজ, ঘরে এক দানাও শস্য নেই। কাল থেকে উপোস করে আছি। বেঁচে থাকা খাবার তো আপনাকে খেয়ে দিয়েছি, সারাদিন তো আপনি খেতে থাকেন। এখন আর কি জানবেন ঘরের হাল? ঘরের ছাদও জায়গায় জায়গায় ফাটল, জলে পুরো ঘর ভিজে গেছে, কোথাও বসার জায়গা নাই। রমিজা, তুমি চিন্তা করো না, দেখো এবার আমাদের খেতে নিশ্চয়ই ফসল ফলবে। বিরাজ, সেই ক্ষেতে তো একটা ঘাসও জন্মায় না, তো ফসল তো কোথা থেকে ফলবে? আপনার ভাই তো সব উর্বর জমি নিয়ে নিয়েছেন, আর আপনাকে সব পাথরের জমি দিয়েছেন। আপনার সেই বয়াম থেকে কাগজ বের করা উচিত হয়নি। কেউ এত ব্যাকুব কিভাবে হতে পারে? বিরাজ সারাদিন খেতে কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিল। রুমিজার কথায় সে আরো হতাশ হয়ে গেল। রাতভর বিরাজের ঘুম এলো না। হে আল্লাহ, আমাকে এত বোকা কেন বানালে? আমি আমার ভাইয়ের একটা ছোট্ট চালও বুঝতে পারলাম না। আমার সঙ্গে
এমন কেন হলো? শেষমেশ আমি আমার ভাইয়ের কি ক্ষতি করেছিলাম? পরের দিন সকালে বিরাজ কোদাল নিয়ে আবার খেতে যায়। সে খুব পরিশ্রম করে, পুরো ক্ষেত বীজ বুনে দেয়। পরের দিন বৃষ্টি হয়, সুলেমানের সব ক্ষেতে ফসল ফলে যায়, কিন্তু ব্রাজ ক্ষেতে একটি ফসলও জন্মায় না। আজ দেখুন আপনার ভাই ফসল বিক্রি করে কত টাকা কামিয়েছে। যদি আজ আমাদেরও উর্বর জমি থাকতো, তাহলে আজ আমরাও বিক্রি করে টাকা কামাতাম। টাকা পয়সা ছাড়ুন, অন্তত পেট ভরে খাবার তো খেতাম। বিরাজ, তুমি কিছু করছো না কেন? রমিজা, আমি কি করব? সব উর্বর জমি তো সুলেমানের নামে। আমি কি করব বলো? বিরাজ, তুমি গ্রামের সারফরাজের সাথে এই ব্যাপারে কথা বলছো না কেন? রমিজা, তুমি ঠিক বলেছ। আমি সকালেই সারফরাজের কাছে যাব। সকাল হতেই বিরাজ সারফরাজের বাড়ির দিকে রওনা হলো। আরে এসো এসো ব্রাজ সাহেব, এসো। অনেকদিন পর আসা হলো। ঘরে সব কুশল মঙ্গল তো? মহেশ কাকার এতেকালের পরে তো তুমি এদিকে আসাই বন্ধ করে দিয়েছিলে। আচ্ছা, এসব ছাড়ো, আর বলো কি সেবা করতে পারি আমি তোমার জন্য? বিরাজ সারফরাজ সাহেবকে সব কিছু জানালো। এটা তো গুরুতর সমস্যা, কিন্তু ব্রাজ, আমি এতে তোমার কোনো সাহায্য করতে পারবো না। যদি দলিল তৈরি না হতো, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করতাম। সারফরাজও বিরাজের কোনো সাহায্য করতে পারল না। বিরাজ হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং এবং সব কথা রুমিজাকে জানায়। বিরাজ, এখন আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না, এখন আমাদের কিছু করতে হবে। অনেক ভাবার পরে মাথায় একটা বুদ্ধি আসলো। রুমিজা ভাবতে থাকে, অনেক ভাবার পর তার মাথায় একটা বুদ্ধি আসে। রুমিজা বিরাজের সাথে তার বুদ্ধিটি ভাগ করে নেয়। বিরাজ রুমিজার কৌশল শুনে খুশি হয়ে যায়। পরের দিন বিরাজ খেতে যায়। ক্ষেতের দিকে মাঝখানে ঠিক গর্ত করতে শুরু করে, তখন ওদিকে মঞ্জুর ভাই আসে। বিরাজ, এই ক্ষেতে তো ফসল জন্মায় না, তাহলে তুমি বেকার এত পরিশ্রম করছো কেন? ক্ষেতের মাঝখানে গর্ত খুঁড়ছো কেন? ও মঞ্জুর ভাইয়া, আব্বাজান আমার স্বপ্নে এসেছিলেন। উনি আমাকে বললেন যে বিরাজ এই পাথরের ক্ষেতে তামার বাক্স, সোনার জহরত ভর্তি ধন লুকিয়ে আছে। ও বিরাজ ভাই, স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? তুমিও না বিরাজ? আপনি ঠিক বলেছেন মঞ্জুর ভাইয়া, কিন্তু আব্বাজান দুদিন আগেও আমার স্বপ্নে এসেছিলেন। তিনি আমাকে বললেন, বিরাজ তুমি পুরনো আলমারিতে যাও, আমি তোমার জন্য কিছু রূপার মুদ্র রেখেছি। আমি সেখানে কিছু সত্যি রূপার মুদ্র পেলাম। তাহলে আপনিই বলুন মঞ্জুর ভাইয়া, এই স্বপ্ন সত্যিই হতে পারে তো? একবার দেখতে ক্ষতি কি? তুমি ঠিক বলেছ বিরাজ, তুমি জমি খোঁড়া চালু রাখো, আমার কিছু কাজ আছে, আমি চললাম। মঞ্জুর ভাইয়া, এ কথা তুমি কাউকে বলবে না। না বিরাজ, আমি কাউকে বলবো না, তুমি চিন্তা করো না বিরাজ, আমি কাউকে বলবো না। মঞ্জুর সেখান থেকে চলে গেল এবং এই ধনের কথা পুরো গ্রামে ছড়িয়ে দিল। এ কথা যখন সুলেমান জানতে পারল, তখন সে স্থির থাকতে পারল না। জিনাত, ও জিনাত, জিনাত, এখানে এসো না। আর শোনো, গন্ডগোল হয়ে গেছে জিনাত। আগে বলুন তো, কি হলো, কি গন্ডগোল হয়েছে? মিরাজের স্বপ্নে আব্বাজান এসেছিলেন। তাকে বললেন যে পাথরের জমিতে ধন লুকিয়ে আছে, এজন্য আব্বাজান সেখানে কখনো হাল চাষ করতেন না। আপনিও খামাকা চিন্তা করছেন, কখনো স্বপ্ন সত্যি হয়েছে নাকি?
জিনাত, তুমি বিরাজকে চেনো না জিনাত? দুদিন আগেও স্বপ্নে আব্বাজান এসেছিল। তাকে আলমারিতে কিছু মুদ্রা রেখে দেখালেন, আর সত্যি সেখানে রূপার মুদ্রা পাওয়া গেল জিনাত। এ তো দারুণ ব্যাপার। আপনার তো সঙ্গে সঙ্গে বিরাজের বাড়ি যাওয়া উচিত। তুমি ঠিক বলেছ জিনাত, আমি এখনই বিরাজের বাড়ি যাচ্ছি। তুমি জমির কাগজপত্র বের করে রাখো, আমি জমি নিয়েই ফিরে আসবো। জিনাত কাগজপত্র বের করে দিল। সুরেশ কাগজপত্র নিয়ে বিরাজের বাড়ির দিকে রওনা হলো। বিরাজ, হ্যাঁ বিরাজ, কোথায় তুমি বিরাজ? এদিকে আসো। বিরাজ, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভুল জমি দিয়েছি। আমাদের আবার ভাগ বাটোয়ারা করে নেওয়া উচিত। বিরাজ, আমি কাগজপত্র আগেই তৈরি করে রেখেছি, তুমি শুধু তাতে সই করে দাও। কিন্তু ভাইজান, ভাগ বাটোয়ারা তো আগেই হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমার ভাগ বাটোয়ারা করতে হবে কেন? দেখো বিরাজ, আমার ভাগে শুধু উর্বর জমি, আর তোমার ভাগে অনুর্বর পাথুরে জমি। তোমার জমিতে শস্য একটা দানাও জন্মায় না। আমার তোমার জন্য খুব কষ্ট হয় বিরাজ। তুমি আমাকে সেই পাথুরে জমিটা দিয়ে দাও, বদলে তুমি উর্বর জমিটা নিয়ে নাও। না ভাইয়া, আমি আমার পাথুরে জমিতেই খুশি, আমি আপনার জমি চাই না। দেখো বিরাজ, আমি তোমাকে বোঝাতে আসিনি। তুমি সোজা সোজা ওই জমিটা দিয়ে দাও, না হলে আমাকে বাঁকা পথে যেতে হবে। সুলেমান বিরাজকে ভয় দেখিয়ে কাগজপত্রে সই করিয়ে নেয়। বিরাজ খুশি মনে কাগজপত্র সই করে দেয় এবং উর্বর জমি সে নিজের নাম করে নিল। সুলেমান পুরো ক্ষেত ঘুরে ফেলল, কিন্তু তাকে ধনের একটি ফুটো পয়সা মেলে না। সুলেমান বুঝতে গিয়েছিল যে এটা বিরাজের আর রমিজার চাল ছিল। তার উপলব্ধি হয় যে লোভের ফল সবসময় খারাপই হয়। বিরাজ খেতে প্রচুর ফসল ফলায়। ফসল বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে বিরাজ একজন ধনী মানুষে পরিণত হয়ে যায়।